যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল থেকে যদি মুক্তি পেতে চাই আমরা, তাহলে এই স্বদেশ প্রত্যাবর্তনের দিবস থেকে আর যেন কখনো আমাদেরকে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করতে না হয়। আমরা যেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যাবর্তন যেন আমরা ঘটাতে পারি বাংলাদেশকে, এবং সেই লক্ষ্যে আমাদেরকে সারা বিশ্বের সর্বত্র যেখানে বাঙালি আছি, আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় একীভূত হয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এই অবৈধ সরকারের বিরুদ্ধে। কিন্তু সেটা শোনার জন্য নেত্রী, আপনার কাছে একটি অনুরোধ। আমি আজকে মঞ্চের বাইরে চেয়ারে বসে আমি আমাদের কর্মীদের অন্তত 30 থেকে 35 জন বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্য শুনছিলাম, এবং তাদের বক্তব্যের মধ্যে থেকে আজকে একটি কথাই বের হয়ে এসেছে। তারা দেখতে চায় যে বাংলাদেশে সহ বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব যেন সুসংগঠিত হয়, এবং সুসংগঠিত নেতৃত্ব যেন বাংলাদেশের আগামী দিনের আন্দোলনকে ত্বরান্বিত করতে পারে। যদি সুসংগঠিত হতে আমরা না পারি, তাহলে কিন্তু আমরা সেই আন্দোলনকে মুক্তিযুদ্ধের মতো কিংবা ১/১১ সরকারের বিরুদ্ধে কিংবা ৭৫-এর আমরা যে হারিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন, তার জন্য সুসংগঠিত শক্তি চাই। আজকের এই জনসভায় যারা এই বক্তব্য রেখেছেন, তাদের একটি দাবি নেত্রী, সেটি হল যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল হচ্ছে গিয়ে আসলে দ্য ক্যাপিটাল অফ দ্য পলিটিক্স। এই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আপনি ঠিক যেমন করে আপনার অত্যন্ত আপনি সহৃদয়ভাবে যুক্তরাষ্ট্রের দুটি কমিটি করে দিয়েছেন, একটি সাউথের একটি ওয়েস্টের, সেইটা পশ্চিমে, সেই জায়গাটায় দ্য ক্যাপিটাল অফ দ্য পলিটিক্স ইজ দ্য ইস্ট। এই জোনে যদি আমরা নেতৃত্ব গড়ে তুলতে পারি, তাহলে আমাদের যে মুক্তির আন্দোলন, আমাদের যে আকাঙ্ক্ষার আন্দোলন, সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারবো। আমি আপনার কাছে অনুরোধ করবো নেত্রী, যে এই পূর্বাঞ্চলের কমান্ডকে আপনি শক্তিশালী করার জন্য আপনি একটি ব্যক্তি আমাদেরকে অনুধাবন করবেন যে এগিয়ে যাওয়ার জন্য আমরা সেই শক্তি চাই আপনার কাছে। আর এই একই সাথে সাথে বাংলাদেশে আমরা ধরে নিব একটি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য বাংলাদেশ সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সমস্ত প্রস্তুতি আমাদের এখনই গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যে আমরা আপনার সুচিন্তিত মতামত চাই, আপনার নেতৃত্ব চাই, আপনার প্রতি বঙ্গবন্ধুর প্রতি আস্থাশীল প্রতিটি কর্মী চায় যে আপনি যেমন আপনার শক্তিতে বলিয়ান, আপনার শক্তিতে আমাদেরকে বলিয়ান করবেন, যাতে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। নেত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ শামীম চৌধুরী। আমরা 1 মিনিট করে একটু বক্তব্য শুনবো। সুদূর টেক্সাস থেকে এসছে পশ্চিমাঞ্চলীয় জোনের সাধারণ সম্পাদক শফিকুল আলম বরকত। 1 মিনিট শুধু বক্তব্য রাখবেন। আজকের এই মহতী দিনে যে মহামানবের জন্ম না হলে, যে মহামানবের প্রত্যাপন না হলে বাংলাদেশের স্বাধীনতা অপরিপূর্ণ থাকত, সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1972 সালে 10ই জানুয়ারি বাংলাদেশের প্রত্যাপনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সোনার বাংলার সৃষ্টি হয়েছিল, সেই যাত্রাকে অক্ষুণ্ণ রাখার প্রত্যয় তারই কন্যা, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে স্বাধীনতা সোনার বাংলা গড়ার যে বিনির্মাণের সৃষ্টি হয়েছিল, তারই লক্ষ্যে আজকে শুধু এই কথাই বলতে চাই, এই যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বলেছিল, হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য কান্ট্রি, হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, what you can do for the country. আজকে আমাদের এই প্রবাসে আমরা দেশের জন্য কি করতে পারি, সেটাই হচ্ছে মুখ্য ভূমিকা। সেই ভূমিকায় আপনার দিক নির্দেশনা আগামী দিনে স্মরণীয় হয়ে থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেত্রী, আপনার দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। এবারে বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদুল হাসান, উনি 1 মিনিট শুধু বক্তব্য রাখবেন। This is live from New York City for the Press Express. আমি রিপিট করব না কোনো কিছু। আজকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি স্মরণ করব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার বন্ধু শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল জামাল রাসেল সহ বঙ্গবন্ধু ফ্যামিলি, শেখ ফজলুল হক মনি, আব্দুল রফ শহীদ আমার সহ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে এবং জাতীয় চার নেতাকে আমি একটা জিনিসই বলবো,
যারা বলে গিয়েছেন সেটা রিপিট করব না, শুধু একটা জিনিসই আমি আজকে স্মৃতিচারণ করব। সেই ধানমন্ডি 18 নম্বর রোডের 26 নম্বর বাসায় রাত্রে 11:30টায় জাতির জনক যেদিন এসেছিলেন, প্রফেসর নুরুল ইসলাম আমাকে নিয়ে গিয়েছিলেন সেই জাতির জনকের কথা। আপা, আমরা ভুলতে পারবো না আপা। আপনার শক্ত হন, আপনার শক্ত হন, আপনার দিক নির্দেশনায় আমরা মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছি, আমরা যারা আওয়ামী লীগ শ্রমিক যারা বেঁচে আছি, আমরা চাই ইউ শুড গো as a Prime Minister of Bangladesh again, and we should kill you know, we are tried from here, from the United Nations under Honorable President Donald Trump. Jai Bangla, Jai Bangabandhu, Jai Sheikh Hasina, Bangladesh চিরদিন। মাননীয় সভানেত্রী এবং প্রিয় প্রধানমন্ত্রী, আপনি সহ 97 জন আওয়ামী লীগ নেতার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এই সুদখোর ইউনূস সেটা করতে পারে কিনা? প্রায় 200 মামলা, হত্যা মামলা আপনার বিরুদ্ধে সহ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। 5 জন সাংবাদিক নিহত হয়েছে। 50 জন সাংবাদিক জেলে আছে। 3208 জন পুলিশ সদস্যকে এ যাবৎ যে তথ্য পাওয়া গেছে, এতজন পুলিশকে হত্যা করেছে। আমাদের প্রশ্ন, পুলিশ সদস্যদেরকে কারা হত্যা করেছে? কারা হত্যা করেছে? আবু সাইদ নামের সেই ব্যক্তি রাবার বুলেটে যে আহত হয়েছে, তাকে 5 ঘন্টা লুকিয়ে রেখে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা তার সঠিক তদন্ত চাই। মুগ্ধ পানি বিতরণ করতেছিল, তাকে হত্যা করলো কারা? ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেছেন যে 7.62 সাদা পোশাকধারী তারা তাকে হত্যা করেছে। আমরা এর তদন্ত রিপোর্ট জানতে চাই। তার কবর কোথায়? ইউনূস সাহেব তো তার কবরে যায় না। এবং সাবেক সেনা সদস্য, হিজবুত তাহরির, জামাত, আইসিস শিবিরের সংগঠিত সদস্য এই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে উস্কে দিয়ে হত্যা করেছে। এই সমস্ত হত্যাকাণ্ডের দোষ চাপানো হয়েছে সরকারের উপরে। অন্যদিকে এই হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন ইন্ডেমনিটি কাদেরকে দেয়? হত্যাকারীদেরকে দেয়া হয়। জাতির কাছে প্রশ্ন, আমরা এর জবাব চাই। আপনার কাছ থেকে এর বক্তব্য শুনবো। তার আগে আর 1 মিনিট বক্তব্য রাখবেন আমাদের অন্যতম সহসভাপতি আক্তার হোসেন, ফার্মাসিস্ট। 1 মিনিট। আসসালামু আলাইকুম আপা। আজকে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্মরণ করি We're doing live this from New York City. Prime Minister Sheikh Hasina is expected to speak to this big, really big gathering after 5th August. Just behind me, you can see that how many people, Bangladeshi Americans, are supporters of Bangabandhu. Support of Bangladesh Awami League is waiting waiting to listen to Prime Minister Sheikh Hasina. সম্মতি আপনার কাছে চাই। জাস্ট আপনার ভাষণের, মূল্যবান ভাষণের আগে ডক্টর প্রদীপ রঞ্জন কর ওনার বক্তব্যটা শুনলে আমরা আপনার ভাষণে চলে যাব। ডক্টর প্রদীপ রঞ্জন। আমি প্রদীপ রঞ্জন কর, আপনার বক্তব্য শোনার জন্য আমরা সব অপেক্ষায় আছি। আমি শুধু দুটো পয়েন্ট আপনার কাছে বলতে চাই যে 1971 সালে আমরা লক্ষাধিক মুক্তিযোদ্ধা যুদ্ধ করে 9 মাস ব্যাপী যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল। সেই স্বাধীন বাংলাদেশ আজকে স্বাধীনতা বিরোধীদের হাতে। তারা আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু সবকিছুকে আজকে বিসর্জন দিতে বসেছে। আমরা আজকে আপনার সামনে প্রতিজ্ঞা করছি, আবার এখানে ছাত্র জনতা, এখানে যুবকরা আছে, তারা আপনার নির্দেশের অপেক্ষায় আছে। সামনে যদি আবার যুদ্ধ করতে হয়, মুক্তিযুদ্ধ, তাহলে আমাদের এই যুবক ছাত্র জনতা আবার সেই যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনবে। আপনার নির্দেশের অপেক্ষা আমরা থাকলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সুদখোর ইউনূস গ্রামীণ ব্যাংকে তার Please stay with us. পারিবারিক ব্যাংক হিসেবে Express doing this live from নিজের নিয়ে নিয়েছে New York হাজার হাজার City. কোটি টাকা And তিনি now, বিদেশে Prime Minister লুটপাট Sheikh করেছে, মানি Hasina, লন্ডারিং করেছে। will speak শুধুমাত্র in front of গ্রামীণ কল্যাণ থেকে huge gathering arrangement. গ্রামীণ টেলিকম থেকে সে Bangladesh 24,000 কোটি টাকার উপরে লভ্যাংশ গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ ফোন থেকে নিয়েছে। আমরা আপনার প্রত্যাবর্তনের পরে আমরা চাই এই সুদখোর ইউনূস, এই মানি লন্ডারার ইউনূস, এই সো-কল্ড নোবেল লরিয়েট ইউনূস, তাকে আইনের আওতায় সুপর্দ করে তাকে কঠোর বিচারের দাবি বাংলার জনগণ আমরা চাই দেশের প্রকাশ থেকে। President of আজকের এই Bangladesh অনুষ্ঠানে Awami যুক্তরাষ্ট্র League আওয়ামী and লীগের PM সকল Minister, নেতৃবৃন্দ, যুবলীগ, Prime Minister ছাত্রলীগ, Sheikh শ্রমিক লীগ, Hasina স্বেচ্ছাসেবক লীগ, will মহিলা give লীগ her সহ speech very সকল soon. স্তরের So বীর let's go back to মুক্তিযোদ্ধা, stage শেখ again. হাসিনা মঞ্চ সহ সবাই যুক্ত হয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আব্দুল হাসিম মামুন, দেওয়ান মহিউদ্দিন, অ্যাডভোকেট শাহ বখতিয়ার এবং আমি। এবারে আপনার মহামূল্যবান ভাষণ আমরা শুনতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। বিনীতভাবে আমরা আপনার বক্তব্যের অসুবিধা চাই। ধন্যবাদ। বক্তব্য পেয়েছি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সভা আয়োজন করেছেন, আমি জানি ওখানে বেশ ঠান্ডা, এর মধ্যে কষ্ট করে সবাই উপস্থিত আছেন। তো আমি আপনারা প্রবাসী বাঙালি এবং সেই সাথে আমাদের দেশবাসী সকলকে আমার শুভেচ্ছা। আমি আমার বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় নেতার প্রতি, দেশ লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে আমাদের যারা মুক্তিযোদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে যারা জীবনকে বাজি রেখে আত্মাহুতি দিয়ে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, তাদের প্রতি আমরা সালাম জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি আমি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট যে মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন গড়ে তোলার জন্য, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, সবকিছু একেবারে বিধ্বস্ত। সেই অবস্থায় তিনি যখন দায়িত্বভার নিলেন, মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। এই 3 বছর 7 মাসের মধ্যে এই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ গড়ে তুলে তিনি সম্পন্ন দেশকে উন্নীত করে যান। আমাদের বিজয়ের এই যাত্রা শুরু হয়েছিল আর্থসামাজিক উন্নয়নের পথ বেয়ে তা অগ্রগতি পেতে শুরু করে। যখন মানুষের জীবনে একটু স্বস্তি ফিরে আসে, ঠিক সেই সময় চরম আঘাত আছে 15ই আগস্ট। আমি হারালাম শুধু আমার বাবাকে না, আমার বাবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলো, একই সাথে হত্যা করলো আমার মা ফজিলাতুল ইসলাম, আমার 3 ভাই কামাল, জামাল, রাসেলকে, আমার একমাত্র চাচার সাথে আবুল হাসেন, আর্যমণি, আব্দুল হাসান, এবার তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, 4 বছর রাতে সুকান্ত সহ আমার বাবার মধ্যে সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পরিচালিকা সিদ্দিকুর রহমান সহ 18 জন সদস্যকে শুধুমাত্র যে রাজনীতিদের হত্যা করেছিল তা নয়, একই সাথে বাংলাদেশে যে চেতনা নিয়ে অর্জন করেছিল বাংলাদেশ, চেতনাকে ধ্বংস করা হয়। 21 বছর আপনার ষড়যন্ত্র এবং বারবার দেখি ক্ষমতা কর্তৃত্ব করার খেলা, জনগণের গণতান্ত্রিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হয়েছিল এবং দারিদ্র্যের কষাঘাতের বাংলাদেশ ছিল জর্জরিত, শুধু দারিদ্র নৃত্যের সঙ্গে। শুধু তাই না, দুর্ভিক্ষ প্রতি বছর। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম, ছিলাম
81 সালে বাংলাদেশে ফিরে যাওয়ার সুযোগ পাই। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াই, সেই দুর্দশাবৃত অর্থ তার ক্ষুধা দারিদ্র্যের বিভৎস চিত্র আমি দেখছি। তার কাঠামোগত উন্নয়ন কিছুই ছিল না। 15ই আগস্টে বাবা মা সবাইকে হারিয়েছে, আজকে তাদের কথা স্মরণ হয়। তাদের আপনার মাহফিরাত কামনা করে আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। কিন্তু ওই সব ব্যথা বুকে নিয়েও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছি কেন? আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে আমার বাবা তার সারাটা জীবন জনগণের জন্য উৎসর্গ করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং অর্থনৈতিক মুক্তিপথা অগ্রসর করেছিলেন, সে ব্যর্থ হতে দেওয়া যায় না। শুধু এই চিন্তা থেকে আমি ফিরে এসেছিলাম এবং ভাগ্য পরিবর্তন। আজকে যখন বাংলাদেশের দিকে তাকাই আমার খুবই কষ্ট হয়, কারণ আমি 96 থেকে 2001 পর্যন্ত সরকার হয়েছিলাম। সেবারই প্রথম বাংলাদেশকে খাদ্যের সম্পূর্ণ করেছিলাম, কারণ 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। মাত্র 2 বছরের মধ্যে আমরা সে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। বিদ্যুৎ উৎপাদন, সাক্ষরতার হার বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ব্যাপকভাবে ব্যবস্থা, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া যাতে আরো বেশি কর্মসংস্থান হয়, আমাদের সেই নীতিমালা নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। তারপর 2001 সরকার অনেকটা পার হয়ে 2008 নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ যদি আমরা জোটবদ্ধ নির্বাচন করেছিলাম, তারপরেও আমরা আওয়ামী লীগ 233টা সিট এককভাবে করে দিয়েছি। মনে হলো যে এই পাটাই বড় একটা চক্রান্তের মধ্যে পড়ে যাওয়া, কারণ তখন থেকে একটা প্রচেষ্টা ছিল কিভাবে আমাকে ক্ষমতা থেকে উৎখাত করবে। তাদের সাথে আপনারা জানেন তো অনেকবার আর বিস্তারিত বলতে চাই না, কিন্তু 2024 সালের নির্বাচনকে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও যখন আমরা নির্বাচন করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাটা অব্যাহত রাখার পদক্ষেপ নিলাম এবং জুন মাস বাদ দিলাম, 7,93,000 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছিলাম। একটা অর্থনৈতিক মন্দা, সেই কোভিড-19 অভিঘাত এর উপর ছিল বিশ্বব্যাপী যে যুদ্ধের অরণঙ্কা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ফ্যাশন কাউন্টার ঘুরে পড়েছে। আমরা তার ব্যতিক্রম ছিলাম না। তারপরে আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের অর্থনৈতিক একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিলাম এবং সব থেকে আনন্দ বিষয় ছিল আমাদের এই জন্য যে আমরা 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী 2000 সালে সেটা আমরা যখন আমরা উদযাপন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায়। এবং আপনারা জানেন জাতিসংঘ যে বিশেষ কমিটির মাধ্যমে বাছাই করে কিন্তু এই মানে উন্নতিটা দেওয়া হয়, যে আমরা কিন্তু সেই সম্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়ে। এবং এরপরে এই যে 2024 সাল ইলেকশনের পর আমরা বাজেট দিয়ে যখন এগিয়ে গেলাম, আমাদের ওই উন্নয়নের গতিধারাটা কিন্তু আমরা আমাদের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং আমি যখন সরকার গঠন করার পর 2010 সালে প্রেক্ষিত পরিকল্পনা করেছিলাম যে 2021 সাল বাংলাদেশ কিভাবে কতটুকু উন্নয়ন করবে, অত্যন্ত সাফল্যের সাথে বাস্তবায়ন করেছিলাম বলেই আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেই। 2021 সাল থেকে 41 সাল এই বাংলাদেশ কেমন হবে আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করেছি। তথা জাতিসংঘ ঘোষিত এমডিজি আমরা কাপড়ের করে বাস্তবায়ন, আবার এসডিজি ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রযোজ্য প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা যথাযথ অগ্রগতি সাধন করি। বাংলাদেশে জানেন যে দারিদ্র একটা বড়
আমাদের দারিদ্রের হার আমরা কিন্তু কমিয়ে এনে, যেটা 41.51 ছিল সেটাকে আমরা 18.7 ভাগে আমি এনেছিলাম। অনেকে বলছেন 23 ভাগ না। আমাদের 2023 সালে আমরা 18.7 ভাগে দারিদ্রের হার হ্রাস কমাই। যদি কোভিডের এই অতিমারি, তাহলে কিন্তু আমরা আরো কমাতে পারতাম। হতদরিদ্র যেটা ছিল সেটা ছিল 25.1 ভাগ, আমরা তা কমিয়ে 5.6 ভাগে নামিয়ে এনেছিলাম। এবং আমার একটা লক্ষ্যই ছিল যে বাংলাদেশে একটি মানুষও হতদরিদ্র থাকবে না। যে কারণে আপনারা জানেন 96 সাল থেকে আশ্রম প্রকল্পের মাধ্যমে গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনামূল্যে বিনামূল্যে জমি দিতাম, ঘর করে দিতাম। অধিক বছরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের দেশে প্রতিটি ভূমিহীন গৃহহীন পরিবার একটি ঠিকানা পাবে, ঘর পাবে। সেখানে হিজড়া, তারপর আরো কিছু ছোট ছোট শ্রেণী ছিল, মান্তা শ্রেণী, এরকম যারা ছিল, কুষ্ঠরোগী, প্রত্যেককে আমরা বিনামূল্যে ঘর দিয়ে তাদের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। যার ফলে আমাদের অতি দারিদ্রের কমে 5.6 ভাগে ওটুকু আমাদের থাকতো না। আমরা 58টা জেলাকে সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত করতে পেরেছিলাম। শুধু ঘর দেওয়া নয়, এর সাথে সাথে জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। যার ফলে ওই হতদরিদ্র কেউ ছিল না। এবং কয়েক হাজার ঘর মধ্যে বাকি ছিল, ঘর আমরা আরো করে দিলেই আমাদের 64টি জেলা আমরা বলতে পারতাম যে প্রত্যেক জেলা ভূমিহীন গৃহহীন এবং সকলেরই কিছু কাজ করার সুযোগ পেত। এবং সেইভাবে আমরা দেশকে কিন্তু পরিচালনা করেছি। সেই সাথে সাথে আমাদের আয়ুষ্কাল আমরা বৃদ্ধি করেছিলাম, যেটা ছিল 73 বছর। শিশু মৃত্যু হার, মাতৃমৃত্যু হার একটা বড় সমস্যা ছিল। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা মানুষকে স্বাস্থ্য সেবা মাসে দৌড়ে পৌঁছে দিতাম এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হতো। সেই ক্ষেত্রে আমরা শিশু মৃত্যুর হার প্রতি 1000-এ 21 জনে নামিয়ে আনি, ছিল 84 জন। মাতৃমৃত্যু হার যা 156 জন প্রতি লক্ষে আমরা কমিয়ে দিই, যেটা শেষ বিএনপি আমলে ছিল 370 জন। খুবই পানি, যাতে কোনো রকম মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত না হয়, পাইপের মাধ্যমে বিভিন্ন ভাবে সুপেয় পানির ব্যবস্থা, আমি সুপেয় পানির ব্যবস্থা বাংলাদেশে 98 ভাগ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছিলাম। স্যানিটারি ল্যাট্রিন, সেটাও 97.32% পর্যন্ত মানুষ স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতো, আমরা সেইভাবেই তৈরি করে দিচ্ছিলাম। বিদ্যুৎ একটা বড় সমস্যা। আমি যখন 96 সালে সরকার গঠন করি তখন মাত্র 1600 মেগাওয়াট ছিল, 1300 মেগাওয়াট পর্যন্ত উন্নীত করেছিলাম। আমরা 2009 যখন সরকার গঠন করি তখন দেখি বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়ে গেছে, 800 মেগাওয়াটে নেমে গেছে। আর আমাদের করা কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র চালু, তাছাড়া নতুন তেমন কিছু করতে পারেনি। সেই বিদ্যুৎ উৎপাদন আজকে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতাটা একটা জিনিস, চাহিদার সাথে পূরণ করে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, আর কিছু সবসময় রিজার্ভ থাকে। 28,562 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করি, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি করি। এবং বিদ্যুৎ গ্রাহক শতভাগ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, এমনকি আমাদের অঞ্চলে তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দিয়ে আমরা বিদ্যুৎ দেই। তাছাড়া খাবার এলাকা, পাহাড়ি এলাকা, দুর্গম এলাকায় একদিকে যখন আমরা সোলার প্যানেল দিই, ঘরে সোলার প্যানেল, পাশাপাশি আমরা বিদ্যুৎ দিয়ে দিই, যাতে করে সেখানে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান ব্যবস্থা হয়। বিদ্যুৎ আমরা দিতে সক্ষমতা অর্জন করি, আমাদের দেশের মানুষ কিন্তু সেই সুবিধা ভোগ করে। তাই আমাদের আমার গ্রাম আমার শহর প্রত্যেকটা গ্রামের সব সুবিধা যাতে মানুষ পায়
সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে আমরা যে ডিজিটাল সেন্টার গড়ে তুলি, 8,000 উপর ডিজিটাল সেন্টার, সেখানে একটি মেয়ে একটি ছেলে আমরা করে দিই কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং আমরা শুধু চাই কম্পিউটার ট্রেনিং করা এবং কম্পিউটার শিক্ষা দেওয়া, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার আমরা করে দিয়েছি, হাইট পার্ক করে দিয়েছি। শুধু উৎপাদন না, কাউকে তারা কাজে লাগানো, কর্মসংস্থান, উৎপাদন, রপ্তানি সব রকমের সুযোগ আমরা তৈরি করে দিয়েছিলাম। আমাদের সাক্ষরতার হার যাচ্ছিল মাত্র 45 আমরা 65.5 উন্নীত করি, কিন্তু সেটা আবার কমে যে আবার 45 নিয়ে যায়। এই 2024 সাল পর্যন্ত আমাদের সাক্ষরতার হার আমরা 78.8 উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। এখন কিন্তু বলতে গেলে কোনো মানুষই করছিল না, সেই জায়গায় নিয়েছে। কারিগরি শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। আমাদের দেশের কারিগরি শিক্ষা খুবই কম অবস্থায় ছিল, মানে 1% ছিল না। 96 সাল থেকে আমরা উদ্যোগ নিই, সেই উদ্যোগ নিয়ে প্রায় 18% কারিগরি শিক্ষার ব্যবহার করতে সক্ষম হই। তাছাড়া আপনারা জানেন যে বহুমুখী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নানা ধরনের পদক্ষেপ আমরা নিয়েছিলাম। জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের একটাও ছিল না। 96 সালে প্রথম একটা করি, পরবর্তীতে আরো 5টা যে বিভাগে 5টা বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, সিভিল, মানে আমাদের বিশ্ববিদ্যালয় বহুমুখী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের এমনকি মাদ্রাসা শিক্ষাকেও আমরা গুরুত্ব দিই। মাদ্রাসা তাদের উন্নতি তাদেরকে যেমন শিক্ষা দেওয়া থেকে শুরু করে তাদের যে ডিগ্রি সেটাকেও আমরা স্বীকৃতি দিচ্ছি, এবং তারাও যেন জীবন জীবিকার পথ পায় সেদিকে লক্ষ্য রেখে তাদের কারিকুলাম বলে আমরা আরো উন্নত করে দেই। দেশের সাথে তারা শিক্ষা নিয়ে দেশে বিদেশে যেন চাকরি পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিই। আমাদের শিক্ষার ক্ষেত্রে বহুমুখী শিক্ষা বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, লেদার টেকনোলজি ইনস্টিটিউট থেকে শুরু করে বিভিন্ন পদক্ষেপ তো বলতে গেলে অনেক সময় লাগবে। সবচেয়ে বড় কথা, প্রাথমিক বিদ্যালয় আমরা বৃদ্ধি করি প্রতি 2 কিলোমিটারের মধ্যেই কাছাকাছি একটা বিদ্যালয়ের হার আমাদের যেতে পারি। তার সাথে মিড ডে মিলের ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আমরা কারিগরি ট্রেনিং এর জন্য বিভিন্ন কেন্দ্র, 166টা কেন্দ্র আমরা তৈরি করে দিই, তার জন্য আশা বৃদ্ধি পারে। পাশাপাশি আমাদের কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের অর্থনৈতিক মূল শক্তি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করা ও কৃষি যান্ত্রিকীকরণ, এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগেই করে গিয়েছিলেন, এবং গবেষণার উপর আমরা গুরুত্ব দিই। এবং এই গবেষণার উপর গুরুত্ব দেওয়ার ফলে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সকল সুযোগ সুবিধা দিয়েছি। কৃষি ক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা, তাদের সেচের ব্যবস্থা করা, সেচের স্বল্পমূল্যে বিদ্যুৎ দেওয়া, প্রকৃতপক্ষে ভবিষ্যতে প্রতিটি সেচ কার্য যাতে সোলার প্যানেলের মাধ্যমে হয় সেই পদক্ষেপ আমরা নিয়েছিলাম, যার জন্য আমাদের দানাদার শস্য উৎপাদন আমরা 4,92,16,000 মেট্রিক টনে উন্নত করেছি, আমাদের 1 কোটির মতো ছিল। এবং আমরা খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রম নিয়ে আমাদের জনগোষ্ঠীকে নানাভাবে আমরা সহযোগিতা করে থাকি। যেমন আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে বিভিন্ন ভাতা দেওয়া, স্কুলের ছাত্রছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি মায়ের নামে আমরা দিই, এবং আমরা মহিলাদের কর্মসংস্থানের জন্য নানা ধরনের কর্মসূচি আমরা নিই। এর ফলে আমি বলবো যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানমূলক যে কার্যক্রম আমরা করেছিলাম তাতে 4,61,15,856 জন উপকারভোগী ছিল। তারা প্রতিনিয়ত এই সুযোগ সুবিধাগুলি তারা পেতেন। আমাদের সমস্ত দরিদ্রের হাত আমরা হ্রাস করতে পারি। আমাদের বাজে
এই বাজেট আপনারা জানেন যে এবার 2024 সালে আমরা 7,97,000 কোটি টাকার উপর বাজেট আমরা দিয়ে এসেছি। প্রায় 12 গুণ আমাদের বাজেট আমরা বৃদ্ধি করি, যেটা 2023 কোটি টাকা। আমাদের জিডিপির আকার আমরা 50.31 লক্ষ কোটি টাকা অর্থাৎ 12 গুণ আমরা বৃদ্ধি করেছি। বাংলাদেশ আমরা সম্মান পেয়েছিলাম 35তম বৃহৎ অর্থনীতির দেশ, অর্থাৎ 29 ধাপ আমাদের উন্নতি হয়। বিশ্বে বাংলাদেশের অবস্থান 35তম স্থানে আমরা নিয়ে যেতে সক্ষম হই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সালে ছিল 30.83 মার্কিন ডলার। তবে এই বিশ্ব মন্দার কারণে আমরা কিছুটা আমাদের হ্রাস পাই, সেটা ছিল 26 বিলিয়ন মার্কিন ডলার আমি রিজার্ভ রেখে এসেছি এই 2024 সালে। এবং আমাদের এফডিআই অর্থাৎ বৈদেশিক বিনিয়োগ আমরা প্রায় 36 গুণ বৃদ্ধি করছিলাম, 8 বিলিয়ন মার্কিন ডলার আমরা উন্নীত করি। এবং আমাদের আমরা মানুষকে বুঝিয়ে বৃদ্ধি করে সেখানে প্রায় 5 লক্ষ কোটি টাকা আমাদের লক্ষ ধার্য করে আমরা কাছাকাছি অর্জন করেছিলাম 2023 সালে 23-24 অর্থ বছরে। এবারে আমরা কি করি, আমাদের দিন মজুর খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক বা যা আয় করত, সেই আয় থেকে তারা কিন্তু তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা আমরা প্রায় 3 গুণ বৃদ্ধি করি। কারণ তারা যে টাকা পেত, সে টাকা দিয়ে সেই তাদের কিছু মাছ মাংস কিনতে পারত, ভালো খেতে পারতো, সে টাকা তাদের বেঁচে যেত, সেই ব্যবস্থা আমরা করেছিলাম। অর্থাৎ প্রত্যেকেই দিন মজুরি যাতে তারা ভালো পায় সেই ব্যবস্থা আমরা করে দিই। এবং আমাদের শ্রমিকদের কত করে 800 টাকা ছিল তাদের মানে মজুরি, প্রথম 900 টাকা বৃদ্ধি করি। এরপর দ্বিতীয় পর্যায়ে সরকার আছি পরপর কয়েকবার বৃদ্ধি করছে 12,500 টাকায় আমরা আমাদের প্রায় 9 গুণ আমরা মজুরি বৃদ্ধি করি। আমাদের মানে কৃষক শ্রমিক মেহনত মানুষ প্রত্যেকের জন্য এবং যান্ত্রিকীকরণের জন্য হারভেস্টার এবং বাকি সব আমরা কৃষকদের দিতে শুরু করি। এই কারণে যে কৃষি শ্রমিক পাওয়া যেত না, কর্মসংস্থানের জন্য বৃদ্ধি করছে, মানে অনেক সময় কৃষি শ্রমিক পাওয়া যেত না। সেই জন্য এমনকি কোভিডের সময় আমরা আমাদের ছাত্রদের ছেলেমেয়েদের বলি তোমরা যাও কৃষকের কাছে ধান কিনে দাও। সত্যি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, এমনকি মহিলা আওয়ামী লীগ মহিলা শ্রমিক, যুব মহিলা লীগ প্রত্যেকে নিয়ে যায় কৃষকদের সাথে, তার ধান কিনে ঘরে নিয়ে দেয়। এটাই তো আমাদের লক্ষ্য, যে মানুষ যেন সুন্দরভাবে বাস্তবায়ন সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু কাজ করেছি। আজকে সবথেকে দোকানের বাংলাদেশের দিকে তাকাই, আমাদের কিন্তু খাদ্যাভাব ছিল না, বরং আমাদের গবেষণা করে আমরা যে উৎপাদন বৃদ্ধি করতে থাকি, এর ফলে আপনারা দেখে তরকারি সেই লাউ, সিম, ফুল, পাতা শুরু করে গাজর থেকে শুরু করে প্রতিটি জিনিস কিন্তু 12 মাস পাওয়া যেত। পেঁয়াজের ঘাটতি ছিল প্রায় 44 ভাগ পেঁয়াজের ঘাটতি আমরা পূরণ করেছিলাম। ভোজের তেলের অভাব ছিল, সেখানেও আমরা উদ্যোগ নিয়েছিলাম, সেটাও আমরা প্রায় মানে আমরা যে রাইস ব্রান থেকে তেল করা, শস্য উৎপাদন বাড়ানো, তিল উৎপাদন বাড়ানো, বাদাম চাষ করে সেখানে বাদাম থেকে তেল উৎপাদন, নানান বহুমুখী পদক্ষেপ আমরা নিয়েছিলাম। আবার লক্ষ্যটা সবসময় ছিল যেহেতু কিন্তু আমরা একটা সম্পর্ক অর্জন করবো, আর সেই লক্ষ্য নিয়েই প্রতিদিন আরো অনেক এত বলতে গেলে আপনাদের হয়তো মানে কাজগুলি করে এসেছে বাংলাদেশের তাকালে হয় 4-5 মাসের মধ্যে দেওয়া যায় কিভাবে আমরা এটা মাথায় আছে না ক্ষমতা দেবে একটা লক্ষ্য থাকবে না জনগণের উন্নতি করবে। আমাদের দেশ আমরা আমাদের 78.55% মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে।
ভাবলে অবাক লাগে। মোবাইল ফোন আমাদের জনগোষ্ঠীর কিন্তু মোবাইল ফোনের ব্যবহার বেশি। প্রায় 3,40,000 মানুষ কিন্তু মোবাইল ফোন মানে অর্থাৎ একজন 2-3 করে মোবাইল ফোন আছে। যে কারণে ব্যবহার আমাদের বেড়ে গিয়েছে এবং প্রায় 3,500 সেবা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের আমরা রপ্তানিও কিন্তু শুরু করেছিলাম। উৎপাদন বৃদ্ধি করে যে আমরা বিভিন্ন এক্সপোর্ট পার্টটা করে ট্রেনিং করেছি, যার ফলে আমরা 2023 সালে হিসাবে ছিল প্রায় 1.9 বিলিয়ন আমরা খালি বিদেশের রপ্তানি করতে আনতাম। লার্নিং অ্যান্ড আর্নিং এই ট্রেনিং আমরা দিয়ে আমাদের ছেলেমেয়েরা অনেক বসছে বা একটু মধ্যবয়সী তারাও যেন দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে এবং তাদের একটা চাকরির ব্যবস্থা অর্থাৎ তারা যাতে এটাও একটা থাকে অর্থ উপার্জন এর থেকেও আমরা ব্যবস্থা করে দিই। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রায় 18 লক্ষ জনগণ এই সুবিধাটা ভোগ করত। অর্থাৎ 5.8 মিলিয়ন মানুষ আমরা খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের পাশে দাঁড়াই যেন মানুষের কষ্ট না হয়। আজকে সবথেকে কষ্ট হয় যখন আমি দেখি যে দেশটাকে অবস্থা নির্দেশ আজকে 4-5 বছরের মধ্যে আমার দেশের মানুষ এখন ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, রাস্তার পাশে ফেলে দেওয়া খাবার, সেই খাবার থেকে খাবার তুলে খায় 1% মানুষ। এই বাংলাদেশ নতুন এই 4 মাসের মধ্যে একজন মানে আমি জানি বিশ্বব্যাপী তার অনেক লাভ না বলে অর্থ উপার্জন করে সব করেছে কিভাবে আপনারা তাও জানেন। আপনি ক্ষমতাটা দখল করলেও তার যে মেটিকুলাসলি ডিজাইন করে মাস্টারমাইন্ড দ্বারা সে একেবারে একটা ঘাটাবাজি করলেই ক্ষমতাটা দখল করল। কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, আমাদের দুই পক্ষে হত্যা করা। কারণ আমরা দুজনকে বেঁচে গিয়েছে আমি যে বারবার মৃত্যুর মুখে গিয়েছি, জানি না আল্লাহ বারবার আমাকে বাঁচিয়ে দিয়েছে, বাঁচিয়ে দেওয়া। আমি এবারে চিন্তা করলাম আমি যদি থাকতে যাই বা যদি আমি ব্যবস্থা নিই তো চাই না যাদের দিনরাত কাজ করেছি যাদের উন্নয়নের জন্য এত শ্রম দিয়েছে সন্তানদের প্রবন্ধিত করেছি, বোনদের প্রবন্ধিত করেছি, দেশের মানুষের জন্য মানুষকে আমার পরিষ্কার সদস্য হিসেবে নিয়েছি। তারা তাদেরকে আবার ক্ষমতা থাকার জন্য বাধ্য হবে। আমি এটা কোনদিন চাই যেখানে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত লাভ করে যাবো এবং আমি শুনি কিন্তু আজকের ক্ষমতা জানিস কি অবস্থা তাদের কি করলো দেশটাকে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি জিনিস ধ্বংস, প্রতিটি সন্ত্রাসের মাধ্যমে একের পর এক শেষ করে দিয়েছে। শুধু তাই না, যিনি স্বাধীনতা এনে দিলেন এটা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের স্বাধীনতা ঘোষণাই দেননি, তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করলেন। আজকে তার প্রমাণ করেন 32 নম্বর ঐক্যসূচি আমাদের ছিল সেটাকে ধ্বংস করা হলো কেন, সেটা আমার প্রশ্ন। আসলে আমি এখানে আপনাদের কাছে বলতে চাই যে আমাদের রচনা রুমে একটা কথা বলেছিলেন, সেই কথা দিয়ে আমি শেষ করতে চাই। কথাটা হলো 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয়, আমি রুমের কথা করতো 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোন অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। বলে রুমি যে কথাটা বলে গেছে কত সত্য। একটা অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসতে বলেই বাংলাদেশ এই ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। কি স্বার্থ ছিল তার? আমি তো সব থেকে বেশি দেখছিলাম তখন 98 সালে গ্রামীণ ব্যাংক যখন একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে, এই ব্যাংক কিন্তু ডক্টর মিস্টার তৈরি করা না, সম্ভবত আইনভাবেই তৈরি করেছিল জেনারেল রিজার্ভ।
তাকে এমডি পদে নিয়োগ দেখা হয়ে আমি জিজ্ঞেস করি এমডি হিসেবে সেটা কতবার বিদেশে গেছে, এত অর্থ কোথা থেকে পেল? হ্যাঁ, আমরা সবাই তাকে খুব সুযোগ দিয়েছি, সুবিধা দিয়েছি। তারপর যখন 98 সালে ব্যাংক প্রায় ধ্বংসকে আমার কাছে এসছে, বারবার ঠান্ডা দিল। প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি টাকা, তারপরে আরো 100 কোটি, 400 কোটি টাকা আমার সরকার 1999 সালে এই গ্রামীণ ব্যাংকে আমরা দিয়েছি। গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সরকার 400 কোটি টাকা দেয় যাতে ব্যাংকটা যেভাবে চলে মানুষের উপকার হয়। এবং এই ব্যাংক পরিচালনার জন্য তিনি আমার কাছে ধর্ণা দিলেন। আমরা যখন আমরা ডিজিটাল, আমাদের তো ডিজিটাল ফোন ছিল না, অ্যানালগ ছিল। আমি সমস্ত ডিজিটাল করলাম এবং বেসরকারি খাতে মোবাইল ফোন আমি ছেড়ে দেবো, সেই সিদ্ধান্ত নিলাম। তো তিনি এসে ধর্ণা দিলেন, তাকে একটা মোবাইল ফোনের ব্যবস্থা দিতে কথা দিলেন যে এর থেকে যে উপার্জন হবে সেই টাকাটা গ্রামীণ ব্যাংকে যাবে, তাহলে গ্রামীণ ব্যাংকে আর ভবিষ্যতে কিছু করতে হবে না। আপনার জিজ্ঞেস করেন তো এই গ্রামীণ ফোনে একটি টাকাও কি সে গ্রামীণ ব্যাংকে রেখেছে? রাখে নাই। এমনকি অনেক ট্যাক্স পেয়াররা যে টাকা দিয়েছে সেই টাকা গ্রামীণ ব্যাংকে দেওয়া দিলেও টাকা নেই। তুমি খালি কোম্পানি করেছেন আর ব্যবসা করেছেন, তারপরে এটা দিয়ে দরিদ্র সাহায্য, দরিদ্র সাহায্য না, নিজের পকেটের প্রভৃতি, এটাই হলো বাস্তব।